আসসালামু আলাইকুম। এলটিভি নিয়মিত অনুষ্ঠান মার্কেট পথে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সাথে আহমেদ রশিদ লালী থাকব। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আলোচনার জন্য, আমি পরিচয় করিয়ে দিচ্ছি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা, পুঁজিবাজার বিশ্লেষক। তার পাশে আছেন জনাব মোহাম্মদ ফুরকান উদ্দিন, এফসিএ, এবং খুব সুন্দর কথা বলেন। ওনার কথা শোনার জন্য অনেকে অপেক্ষায় থাকেন। দর্শক মণ্ডলী, আজকে আলোচনার জন্য আমাদের সমসাময়িক বিষয় তো থাকবেই, তার সাথে আমাদের কিছু বিষয় থাকবে যেগুলো আপনাদেরকে জানাবো এবং আলোচনাও করব। আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই আমি যাচ্ছি জনাব ফোরকান, আপনার কাছে। পৃথিবীর চারটা বড় ইনভেস্টমেন্ট ব্যাংকার্স, তারা খুব ইন্টারেস্ট শো করছে বাংলাদেশে ইনভেস্টমেন্ট পুঁজিবাজারে করার জন্য, এবং এদের মধ্যে দে আর সেইং যে পোটেনশিয়ালি লুক্রেটিভ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন ইজ বাংলাদেশ। সো এই হিসাবে জেপি মর্গান ইতিমধ্যেই আমাদের বাজারে পদার্পণ করেছে। প্রাইস ওয়াটার কুপার ওনারাও সিদ্ধান্ত নিয়েছেন এবং ঢাকা অফিসে ওনাদের আছে, ওনারা ওখান থেকে পরিচালনা করবেন। ডুইশ ব্যাংক এবং সুইস ব্যাংক এবং ইটালির একটা ব্যাংক, তারাও খুব ইন্টারেস্ট শো করছে পুঁজিবাজারে আমাদের এখানে আসার জন্য, এবং তারা মোটামুটিভাবে প্রস্তুত পুঁজিবাজারে পদার্পণ করার জন্য। এছাড়াও কিছু আরও কোম্পানি তারা ইন্টারেস্ট শো করছে। এই বিষয়গুলা, এই যে ফরেনাররা এখন ইন্টারেস্ট শো করছে, দুইটা জিনিস। একটা হলো যে আমাদের পুঁজিবাজারের প্রতি তাদের একটা কনফিডেন্স, অ্যাট দ্য সেম টাইম আমার ইকোনমির উপরেও একটা কনফিডেন্স তাদের আছে। আপনি কি মনে করেন যে এটা রিকগনিশন টু দ্য গুড ওয়ার্কস ইন দ্য ইকোনমি? কোনো সন্দেহ নাই। আমরা যদি একটু খেয়াল করে দেখি, বাংলাদেশের বর্তমান যে অবস্থা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, পজিটিভ দিকগুলো যদি আমরা চিন্তা করি, এর মধ্যে একটা খারাপ নিউজও আমাদের জন্য আছে, সেটা আমি একটু পরে বলি। তো পজিটিভ দিকগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে এখন যে গ্রোথ, আমাদের যে কনস্ট্যান্ট গ্রোথ, এবং এটা সাস্টেইন করে গেছে অলরেডি, যে গ্রোথটা আমাদের হচ্ছে এবং এটা বাড়ছে, বা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেডিকশন বা অন্য আইএমএফের প্রেডিকশন অনুযায়ী সামনের দিকে এটা হয়তো আরেকটু বাড়বে, আরও বাড়বে। তো এরকম সিচুয়েশানে এসে বাইরের দেশগুলো যখন, বা বাইরের কোনো প্রতিষ্ঠান যখন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো যখন ইনভেস্টমেন্টে আসে, তারা কিন্তু আমরা যারা লোকাল ইনভেস্টার আছি তাদের চাইতে অনেক বেশি ডেপথ অ্যানালাইসিস করা ছাড়া ওরা কিন্তু আসে না। কারণ এবং ওরা যখন আসা শুরু করবে, তার মানেই হলো এটা পজিটিভ সিগন্যাল। বিকজ অফ ওরা যখন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে, তখন তারা কিন্তু প্যাস্টেল অ্যানালাইসিস ছাড়া কিন্তু তারা এখানে আসে না। তো ওরা যত কঠিনভাবে অ্যানালাইসিসটা করবে, ফান্ডামেন্টাল বলেন, স্ট্র্যাটেজিক্যাল বলেন, টেকনিক্যাল বলেন, এই যে জায়গাগুলো যখন তারা অ্যানালাইসিস করবে, সেই অ্যানালাইসিসের রেজাল্টের মধ্যে দিয়ে তাদের কাছে যখন পজিটিভ মনে হবে, তখনই কিন্তু তারা এটা মুভ করবে। তো এখন তারা যেহেতু মুভ করছে, ইট মিনস যে তাদের কাছে এটা লুক্রেটিভ প্রমাণিত অলরেডি হয়েছে। আমার জানা মতো পৃথিবীতে বোধহয় 194টার মতো দেশ আছে আমার জানা মতো, হয়তো ভুলও করতে পারি আমি, বাট বাংলাদেশের পজিশন কিন্তু তার মধ্যে 56th ইকোনমি। বাংলাদেশ যেটা অনেক বড় বড় দেশ আছে এই 56-এর ভিতরে, কিন্তু তারা কিন্তু 56-এর বাইরে, তারা কিন্তু আমাদের মতো এই জায়গায় ঢুকতে পারেনি। তাহলে আপনি দেখেন, এই যে গ্রোয়িং পজিশন বা সরকার, ইভেন পুঁজিবাজার সম্পর্কে আরও বড় জিনিসটা হলো যে তারা শুধুমাত্র যে আমার ইকোনমিটাকে দেখে এসছে তারা কিন্তু সাথে সাথে পলিটিক্যাল, অ্যাগেন ওই আমি যখন প্যাস্টেলের কথাটা বলছি, ওখানে কিন্তু পলিটিক্যাল ব্যাপারটাও চলে আসছে। ওরা কিন্তু ওই পলিটিক্যাল জায়গাগুলোকেও দেখছে, যে কতটা স্থিতিশীল অবস্থায় আমরা আছি, এই জায়গাটাকেও দেখছে, আস্থার জায়গাটাকেও খোঁজার চেষ্টা করছে, যে মানুষের লোকাল। দেখেন তারা কখন সিদ্ধান্তটা নিয়েছে, যখন আমাদের বাজার লাস্ট অক্টোবর থেকে, ডেফিনেটলি তারা অনেক আগে থেকে অবজার্ভ করছে, লাস্ট এই অক্টোবর থেকে বাজার কিন্তু আস্তে 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 করে একটু পজিটিভ দিক দিয়ে মুভ করছে। দ্যাট মিনস তারা নিশ্চয়ই দেখতে পেয়েছে যে আমাদের রিটেল ইনভেস্টর থেকে শুরু করে বা ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে, তাদের একটু একটু করে হয়তো তারা আগানোর চেষ্টা করছে। এখন তখনই কিন্তু তারা আসার চিন্তা করছে। দ্যাট মিনস তারা যখনই পজিটিভ জায়গাটা পেয়েছে, তখনই কিন্তু তারা এটা আসার চেষ্টা, এটা ডেফিনেটলি একটা কনফিডেন্স পেয়েছে। এবং সেই সাথে আপনি লক্ষ্য করেন যে আমাদের কিন্তু যে জিনিসটা ওরা খুব বেশি করে দেখার চেষ্টা করে, যে ফরেন কারেন্সিটা ফ্লাকচুয়েট করছে কিনা, অনেক কম করছে, সেই জায়গায় কিন্তু আমাদের একটা স্থিতিশীল পজিশনে আছে। কিন্তু একটা খারাপ জায়গা যেটা আমরা এখন হঠাৎ করে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনার গত 2-1 দিনের পেপারে আমরা দেখতে পাচ্ছি জিনিসগুলো, যে আমাদের রেমিটেন্স প্রবাহটা কিন্তু একটু কমে গেছে, এবং কমে গেছে। এটা যদি রিপেয়ার না করা হয়, এটা হয়তো আরও কমবে।
কারণ আপনি খেয়াল করে দেখবেন কুয়েতে লোকজন যাওয়া বন্ধ, সৌদি আরবে ভিসা অলমোস্ট 2009 থেকে বন্ধ, আরব আমিরাতে 2012 থেকে ভিসা বন্ধ, 12-এ 1 লাখ লোক গিয়েছিল। কুয়েতে আপনার 2013 থেকে কুয়েত বন্ধ হয়ে গেছে। তো এইভাবে যখন বাহরাইন বন্ধ হয়ে গেছে, সৌদি আরব একটা বিশাল শক্তি আমাদের সেখানে বন্ধ হয়ে গেছে। এই বন্ধটা হয়ে যাওয়ার কারণে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়বে কোথায়? শহরের অর্থনীতিতে কিন্তু পড়বে না, গ্রামীণ অর্থনীতিতে পড়বে। কারণ এই যে আপনার লোকগুলো যাচ্ছে বাইরে, সৌদি আরবে বলেন, মিডল ইস্টে বলেন, আরব আমিরাতে বলেন বা কুয়েতে বলেন, মানে মিডল ইস্ট বেস যে লোকগুলো যাচ্ছে তার মেজরিটি হলো লেবার। আর এরা আসছে কিন্তু গ্রাম থেকে। আর গ্রামের যে মানে অর্থনৈতিক চঞ্চলতা যাওয়া, অর্থনৈতিক যে কর্মকাণ্ডটা বেসড হচ্ছে ইদানিং, সেটা কিন্তু এগ্রি নির্ভর অর্থনীতি। আমি অ্যাটলিস্ট যদি গ্রেটার নোয়াখালীর দিকে তাকাই, গ্রেটার কুমিল্লার দিকে তাকাই, গ্রেটার বরিশালের দিকে তাকাই, গ্রেটার সিলেটের দিকে তাকাই, তাহলে দেখবেন এমন কোনো ফ্যামিলি দেখবেন না যে ফ্যামিলিতে একজন দেশের বাইরে নেই, এবং ওই একজনের ইনকাম দিয়ে দেখা যাচ্ছে ওই পুরো পরিবারটা কিন্তু চলছে, লেখাপড়া হচ্ছে, সব কিছু হচ্ছে। এখন গ্রামে গিয়ে আপনি আরও একটা জিনিস খুব ভালো করে দেখতে পারেন, মানুষ কিন্তু কৃষিকাজের প্রতি কিন্তু খুব একটা আগ্রহী এখন নয়, কিন্তু আমাদের কৃষির পরিমাণ বা ফলনের পরিমাণ বেড়েছে অন্যান্য টেকনিক্যাল কারণগুলো বেড়েছে বলে। কিন্তু মানুষ যে আমি ছোটোবেলায় যেরকম দেখেছিলাম গ্রামে বেশিরভাগ লোক কিন্তু কৃষিকাজ করে, এখন কিন্তু সেই অবস্থাটা নাই। তো এখন তাতে করে গ্রামের যে অর্থনৈতিক যে কর্মকাণ্ডটা যাকে ঘিরে হচ্ছিল, সেই অর্থনৈতিক কর্মকাণ্ডটা কিন্তু, কারণ একজনের বিল্ডিং বানাচ্ছিল, সেখানে ইট সেল হচ্ছিল, রড সেল হচ্ছিল, এটা করছিল। তো এই যে গ্রামের যে অর্থনৈতিক কর্মকাণ্ডটা দিয়ে যে শহরের অর্থনীতিটাকে তারা যেভাবে টেনে নিয়েছিল, সেটা কিছুটা বাধাগ্রস্ত কিন্তু আপনার এই ফরেন রেমিটেন্সের কারণে হবে। তো এই জায়গাটাকে আমার মনে হয় একটু রিপেয়ার করার প্রয়োজন আছে। আদারওয়াইজ এটা কিন্তু জিএনআইতে একটা ইম্প্যাক্ট পড়বে এবং কনসিকুয়েন্টলি এটা জিডিপিতেও একটা হ্যাম্পার কিন্তু করবে। এবং আমরা মনে করি যে একটা কনফিডেন্স লেভেল কিন্তু ইতিমধ্যে লোকাল বিনিয়োগকারীদের মধ্যে একটু মনে হচ্ছে যে বেটার সিচুয়েশন হয়েছে, এবং ফরেন ইনভেস্টরদেরও আমরা দেখলাম ওরা যেভাবে ইন্টারেস্ট শো করছে, তাদেরও কিন্তু একটা কনফিডেন্সটা বেড়েছে। আমার মনে হয় দে হ্যাভ গট দ্যাট কনফিডেন্স টু ইনভেস্ট ইন দিস কান্ট্রি। মুসা ভাই, একই কথা, আপনার সাথে একই প্রশ্ন, আপনি কিভাবে দেখছেন এই যে বড় বড় ইনভেস্টমেন্ট ব্যাংকসগুলো আমাদের দেশে ইনভেস্ট করতে চাচ্ছে, ইতিমধ্যে ওনারা চলে এসছেন, অলরেডি ইনভেস্টমেন্ট শুরু করেছেন, আপনি কিভাবে দেখছেন? আজকে সকালে একটা নিউজ পেপার রিপোর্ট করেছে গত বছরের এই সময়ের তুলনায় এই বছর ফরেন নেট ইনভেস্টমেন্ট বেড়েছে কয়েকশো%। তো যারা আসতে চান তাদের বাইরেও যারা অলরেডি এসে গেছেন, তারা কিন্তু আমাদের শেয়ার বাজারের পক্ষে একটা ভোট দিয়েছেন। তখন তারা বেশি কিনছেন, কম বিক্রি করছেন। দিস ইজ অ্যান ইন্ডিকেশন যে তারা হয়তো খুঁজে পেয়েছেন আমাদের বাজারে যে সমস্ত শেয়ারগুলো আছে তার মেজরিটি হয়তো আন্ডার ভ্যালুড, এখন তারা কিনছেন। আমি মনে করি এইটারও একটা ইম্প্যাক্ট আছে। আর আপনি যেটা বললেন লোকাল ইনভেস্টার্সদেরও কনফিডেন্স আস্তে আস্তে বাড়ছে, তার একটা ইন্ডিকেশন হলো ভলিউম অফ ট্রানজ্যাকশনস। আপনি 2 মাস 3 মাস আগে যান, ওই সময় ভলিউম অফ ট্রানজ্যাকশন ঢাকা স্টক এক্সচেঞ্জে ছিল 300 থেকে 350 কোটি টাকা। এইটা গতকালকে দেখলাম 733 কোটি টাকা হয়েছে। এখন 500 কোটি টাকার নিচে খুব একটা কম আসছে। আরেকটা ইন্ডিকেশন হলো যে গত 1-1.5 মাস আগে ইন্ডেক্সটা যেই জায়গায় ছিল, এখন ইন্ডেক্সটা কিন্তু প্রায় 200-300 পয়েন্ট বেড়েছে। আমার একটা প্রেডিকশন ছিল গত বছরের শেষ দিকে, ওই প্রথম আলোতে একটা রিপোর্ট আমার আবার একটা প্রেডিকশন নিয়েছিল। আমি বলছিলাম যে ইন্ডেক্সটা তখন 4800 জায়গায় ছিল, আমি বলছি এটা 5500 জায়গায় যেতে পারে। প্রেডিকশন ইজ প্রেডিকশন, যায়নি। কিন্তু প্রথম দিক দিয়ে কিন্তু ইন্ডেক্সটা কমে কমে 4300-এ নেমে গেছে, এবং এইটা বাড়তে বাড়তে এখন 48-এ আসছে। দ্যাট সিগনিফাইজ যে মার্কেটের মধ্যে ইনভেস্টার্সদের একটা কনফিডেন্স আছে। আর কনফিডেন্স খালি হয় না, কিন্তু কনফিডেন্স হওয়ার একটা বড় কারণ হলো কর্পোরেট প্রফিট যদি বাড়ে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় কর্পোরেট প্রফিট বাড়ছে। একটা ভালো জায়গায় যেখানে আসছি, আপনি একটা মানে এয়ারে আসার আগে বলতেছিলেন যে ডিফল্ট লোনের সংখ্যা ব্যাংকে বাড়ছে, অথবা 900 কোটি টাকা যেটা দিয়েছে সেখানে ডিফল্ট হয়ে গেছে। আমাদের একটা সোর পয়েন্ট হলো ব্যাংকিং সেক্টরে ডিফল্ট লোনের সংখ্যা বাড়তেছিল, প্রভিশন ফর ব্যাড লোনস অনেক হচ্ছিল। এইটার থেকে কিন্তু আমরা প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলো একটু ঘুরে দাঁড়াচ্ছে। সেই জন্য দেখবেন ব্যাংকিং সেক্টরের শেয়ারেরও কিন্তু গত 2-3 মাসে অনেকগুলো শেয়ার দামই বাড়ছে। অন ব্যালেন্স আমি যেটা বলি, ম্যাক্রো ইকোনমিক ভেরিয়েবলস যেই কয়টা আছে, রিমিটেন্সের কথা ফখরান সাহেব যেটা বললেন সেটা ছাড়া আপনি জিডিপি গ্রোথ রেট 7.2%। আপনি যদি চিন্তা করেন যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গ্রোথ রেট 10%-এর বেশি, আমাদের এক্সপোর্ট গ্রোথ রেট প্রায় 9%।
এই সমস্ত জিনিসগুলো যদি আমরা বিবেচনায় করি এবং ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট একটু ঘুরে দাঁড়াবে বলে মনে হয়। দেখুন ইকোনমিক জোনসগুলো হচ্ছে এবং বিদেশ থেকেও লোকজন শুধু কেবল শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট না, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করার জন্য রেডি আছে, আগ্রহী হচ্ছে। তো আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের শেয়ারগুলো কিন্তু কোম্পানি শেয়ার, কোম্পানিগুলো কিন্তু অপারেট করে ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, ওখানে যত ভালো করবে ওটার প্রভাব কিন্তু শেয়ার মার্কেটে পড়বে। সুতরাং অন ব্যালেন্স আমি যেটা বলবো যে আমাদের ফরওয়ার্ড লুকিং যেই আমার দৃষ্টি যেটা আর কি, সেটা হলো খুব ভালো জায়গায় মার্কেট যাবে। কত অল্প সময় যাবে সেটা একটা ডিবেট হতে পারে, বাট বাজারটা ওই জায়গায় যাবে, খুব ভালো একটা জায়গায় যাবে বাজার, এটা আমাদের আশা আমরা ব্যক্ত করতে পারি। যে অবস্থা বাজারে আমরা দেখছি তাতে করে বাজারে একটা প্রাণচাঞ্চল্য ফিরে এসছে, বাজারে একটা গতি ফিরে আসছে এবং আমরা আশা করছি যে এখান থেকে সামনের দিনগুলোতে আমরা ভালো একটা পুঁজিবাজার পাবো। আমি ফোরকান ভাই আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে আপনি কর্পোরেট গভর্নেন্স কিভাবে দেখছেন আমাদের কোম্পানিগুলোতে? এই কর্পোরেট গভর্নেন্স নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। সো হাউ ডু ইউ সি দিস কর্পোরেট গভর্নেন্স ইন আওয়ার কোম্পানি? এবং এটাও বলে রাখি যে এসিসি ইতিমধ্যে কিন্তু এই কাজে হাত দিয়েছে। কর্পোরেট গভর্নেন্স যে রুলটা আছে সেটাকে আবার অ্যামেন্ডমেন্ট আসছে, খুব শিগগিরই আমরা পাবো। জি প্লিজ। কর্পোরেট গভর্নেন্সের যে বর্তমান অবস্থা যেটা আছে, এটা আইনের কিন্তু কোনো কমতি নাই। আইন কিন্তু যদি কোড অফ কর্পোরেট গভর্নেন্স যেগুলো আমাদের আছে বিএসসিসি সেট করা, আমি পরিষ্কার করে যদি এটাকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর সাথে যদি ওই কোড অফ কর্পোরেট গভর্নেন্সের যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যে কোডগুলো আছে সেগুলোকে যদি আমি কম্পেয়ার করি আমাদের দেশের কোড অফ কর্পোরেট গভর্নেন্সের সাথে, আমি দেখতে পারি যে অলমোস্ট সেম এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু বেশিও আছে। তাহলে আইনের কিন্তু কোনো কমতি নাই। তাহলে প্রশ্নটা কোথায়? আইনের প্রয়োগ। এখন কর্পোরেট গভর্নেন্সে যে জায়গাগুলো তো আছে সেখানে হলে দেখেন আমাকে একজন মানে আপনার কোম্পানিগুলোতে এনএডি অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়, নন এক্সিকিউটিভ ডিরেক্টরস অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়। এখন আমি যে জায়গাটাকে একটু অ্যাড্রেস করার চেষ্টা করেছি, অনেকবার বলারও চেষ্টা করেছি যে এনএডি যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, যদিও এটা দায়িত্ব হলো বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দেয়, বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এবং বোর্ড কী করছে, এটাকে পরবর্তীতে বিএসসিসি থেকে অ্যাপ্রুভাল নিয়ে নিচ্ছে। এবং যদি এটা ব্যাংকিং অথবা ইন্স্যুরেন্স কোম্পানি হয় তাকে দুই জায়গা থেকে অ্যাপ্রুভাল নেওয়া লাগছে, একটা হলো ওই তার রেগুলেটর থেকে এবং প্লাস বিএসসিসি থেকে যদি সে লিস্টেড হয়ে থাকে, নিয়ে কিন্তু দিচ্ছে। এখন প্রশ্ন হলো এই রেগুলেটর যখন ওই যে ভদ্রলোককে এনএডি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে তাকে যখন অ্যাপ্রুভালটা দিচ্ছেন কতটুকু যাচাই করে দিচ্ছে এই জায়গাটা কিন্তু একটু দেখার ব্যাপার আছে। কারণ কি আমি আপনাকে বলি, কারণ বোর্ডের পরিচিত লোক ছাড়া বা বোর্ডের পক্ষের লোক ছাড়া বা এনএডি ওখানে নর্মালি এনএডি অ্যাপয়েন্টমেন্ট হয় না। তো সেই জায়গা থেকে আমি একটা কথা, দুইটা জায়গায় আমি খুব সবসময় অ্যাপ্রোচ করার চেষ্টা করেছি, সেটা হলো যে এই এনএডিটাকে যদি এসিসি ডাইরেক্ট কন্ট্রোল করতে পারে, সে সিলেক্ট করে বোর্ডকে দিয়ে দিক, বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, ইট ইজ দি রুল অফ দি কোম্পানিজ অ্যাক্ট। বাট কোম্পানিজ অ্যাক্টকে সুপারসিড করতে পারে বিএসসিসি 2CC। আপনি খুব ভালো করে জানেন কোম্পানিজ অ্যাক্টের বহু আইনগুলোকে সুপারসিড করে বিএসসিসি 2CC দিয়ে এরকম একটা কন্ডিশন যদি সেট করে দেওয়া হয় যে না এসিসি ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দিবে এই বোর্ডকে, তখন হবে কি যে এনএডি ভদ্রলোক থাকবে সে কিন্তু খুব শক্ত হাতে বোর্ডটাকে কন্ট্রোল করে। আদারওয়াইজ ওই এনএডিদের খুব একটা সে কিন্তু থাকে না, থাকার সুযোগও থাকে না। এটা একটা জায়গা কিন্তু উইকনেস আছে। দ্বিতীয় উইকনেস হলো এটা কিন্তু আইন আছে যে এনএডি অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়, আইনের কোনো সমস্যা নেই, প্রয়োগের কথা বলছি। এনফোর্সমেন্টটা আরেকটু, যেমন আরেকটা জায়গায় আপনি দেখেন আমাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল যেটা হয়েছে সেখানেও কিন্তু কর্পোরেট গভর্নেন্সের কিছু ইম্পর্টেন্স জায়গাটা এসিসি অ্যাড্রেস করার চেষ্টা করেছে। সেটা কীরকম, যে আগে কিন্তু কোম্পানির লোকজনকে দায়িত্বের আওতায় আনা হতো না, কিন্তু আপনি দেখেন এফআরসিতে পুরোটা যদি আমরা পড়ি আমরা দেখব যে সেখানে শুধুমাত্র অ্যাড্রেস করা হয়েছে অডিটরদের দিকে আর করা হয়েছে সিএফওদের দিকে, যে তাদেরকে ধরা হবে। এখন প্রশ্ন হলো যে সিএফও কাজ করে কার আন্ডারে? সিএফও কাজ করে ওই ম্যানেজমেন্টের আন্ডারে, যে লিস্টেড কোম্পানিটা আছে তার ম্যানেজমেন্টের আন্ডারে কাজ করে। সে কিন্তু স্বাধীন নয়, কারণ বিকজ অফ তাকে কিন্তু ইভেন বাংলাদেশ ব্যাংকে যে এমডি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় সেরকম করেও কিন্তু সিএফওর অ্যাপয়েন্টমেন্ট কিন্তু হয় না। তাহলে সিএফওকে ধরে এখানে কতটুকু সুবিধা করা যাবে বা ধরলে সেটা কতটুকু লজিক্যাল হবে সেটাও কিন্তু একটু দেখার ব্যাপার আছে, যে কারণ সিএফও কতটা স্বাধীন। ফুরকান ভাই এখান থেকে আপনি শুরু করবেন, আমি একটা ফোন নিয়ে নিই যদি অ্যালাউ করেন। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি নাহিদ বলছি থেকে। জি জি, আমি দুইটা প্রশ্ন ছিল শর্টকাট, আপনারা দয়া করে লাইনটা কাটবেন না। প্রশ্নটা হলো ন্যাশনাল ব্যাংক বিগত 5 বছর যাবত 10 টাকা থেকে 10 পয়সা কমে 10 টাকায় যাচ্ছে, আবার 9 টাকায় যাচ্ছে, 10 পয়সা বাড়তেছে।
ফান্ডামেন্টাল হিসেবে এটা খুব একটা ভালো কোম্পানি হিসেবে মনে করি। আর দ্বিতীয়ত হলো জেনারেশন নেক্সট আর ফ্যামিলি টেক্সটাইল, ওরা যখন মার্কেটে আসলো তখন মানে বিপুল পরিমাণ টাকা নিয়ে গেছে মার্কেট থেকে, এখন পেজ বলে নিচে অবস্থান করতেছে, বোনাস ডিভিডেন্ড তো কিছুই নাই। আমরা বিনিয়োগকারী কোন পথে যাবো, এগুলো কি দেখার কেউ নাই? জি ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমাদের সম্মানিত গেস্টরা সেটার উত্তর দিবেন, এই উত্তরটাও যদি আপনি দেন, আর প্লাস আপনি যে কথা যেটা বলছিলাম যে সিএফওদেরকে আপনার দায় দায়িত্বের মধ্যে আনা হয়েছে ওই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল যেটা হবে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যেটা হবে সেই অনুযায়ী। কিন্তু আমার কথা হলো দায় দায়িত্বের মধ্যে একটা লোককে যখন আনবেন, তাকে কি ওই দায় দায়িত্বের মধ্যে নিয়ে আসার জন্য যে ফ্রিডমটা দেওয়া দরকার সেটা আপনি দিয়েছেন কিনা? আমি বিসেকের কথা বলছি। বিসেক তো সেটা দেয় নাই, তাকে কি সেই সিকিউরিটি দিয়েছে যে ভাই তুমি যদি এরকম কিছু করো তাহলে এটা হবে না? এখন আপনি শুধুমাত্র ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি এটাকে দেখেন, তাইলেই শুধুমাত্র আপনি দেখতে পারবেন যে সিএফওকে ধরার জায়গা আছে, সেই ইথিক্সটা মানে নাই। ইথিক্স তো ভাই আমার নিজের ইস্যু এবং কোড অফ ইথিক্সের কিছু ইস্যু আছে। এখন প্রশ্ন হলো যে আমি আমার ইথিক্যাল জায়গাটাকে, যিনি সিএফও থাকবেন উনি ওনার ইথিক্যাল জায়গাটাকে কতটুকু পরিমাণ কি বলে এটাকে অ্যাপ্লাই করতে পারবে, ডিপেন্ডিং অন যে তার বস কিন্তু আরেকজন এমডি বা মালিক পক্ষের কেউ একজন। তো সুতরাং সেই জায়গায় আমি মনে করি যদি সিএফওকে ধরা চিন্তা করা থাকে, তাহলে ঠিক যেইভাবে বাংলাদেশ ব্যাংকের এমডি অ্যাপয়েন্টমেন্ট হয় সেইভাবেও সিএফওর অ্যাপয়েন্টমেন্ট যদি হয়, তখন তার কিছুটা হলেও স্বাধীনতা কিন্তু থাকবে। আদারওয়াইজ এখন যেভাবে সিএফও অ্যাপয়েন্টমেন্ট হয়, এইভাবে এসিসি যেভাবে ধরতে চাচ্ছে, এইভাবে করে আসলে কতটুকু লজিক্যাল হবে বা কতটুকু ঠিক হবে আমার কিন্তু একটা কনফিউশন কিন্তু থেকেই যাচ্ছে। তো কর্পোরেট গভর্নেন্সের এই জায়গাগুলোকে দুর্বল কিছু দিক আছে, মানে অ্যাপ্লাইয়ের দিক থেকে কিছু দুর্বল দিক আছে, এই জায়গাগুলো বোধহয় একটু ঠিক করতে হবে। তবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, বাট যখন রুলসগুলো হবে তখন এই রুলস যখন হবে তখন যাতে এমনভাবে রুলসগুলো করা হয় যেখানে শুধুমাত্র থার্ড পার্টিদেরকে আইনের আওতায় না আনার চাইতে যারা ডাইরেক্টলি রিলেটেড তাদেরকেও যদি আইনের আওতায় নিয়ে আসা হয়, কর্পোরেট গভর্নেন্সের অ্যাপ্লিকেশনটা কিন্তু আরও বাড়বে। আপনি ওই আমরা ব্রেকে যাব, 1 মিনিট আছে, আপনি যদি উত্তরটা দিতেন। যে ভদ্রলোক কোশ্চেনটা করেছেন যে ন্যাশনাল ব্যাংকের শেয়ার, এটার উত্তর কি হওয়া উচিত আমি জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ন্যাশনাল ব্যাংকের যেটা হয় সেটা আসলে অনেক বড় পেইড আপ ক্যাপিটালের একটা শেয়ার। তো সেটা আপনার বাজার উঠতে গেলে আমরা জানি যে সেখানে ইনভেস্টরদের ইন্টারেস্ট থাকা লাগবে। ফান্ডামেন্টাল ওয়াইজ ঠিক আছে, ফান্ডামেন্টাল বলতে উনি যেটা বুঝে সেটা হলো ডিভিডেন্ড পে আউট রেশিও। যদি ডিভিডেন্ড পে আউট রেশিওটা অথবা পি রেশিওটা যদি আপনার কাছে ঠিক থাকে, তাহলে আমি মনে করি যে শুধু আপনি তো ক্যাপিটাল গেইনের জন্য ইনভেস্টমেন্ট করেন নাই, আপনি দেখেন কীভাবে তার আপনার রিটার্নটা কি, আপনার ইলটা কী হচ্ছে। ইলটা যদি আপনার ভালো হয় তাহলে তো সমস্যা আমি খুব একটা দেখি না। বাট উনি যে পার্সপেক্টিভ থেকে কথা বলার চেষ্টা করেছেন সেটা হলো ক্যাপিটাল গেইনের পার্সপেক্টিভ থেকে। বাজার তো শুধু ক্যাপিটাল গেইনের জন্য নয়, সো ওই জায়গাটা একটু দেখার দরকার আছে। আর দ্বিতীয়ত হলো ফ্যামিলি ট্যাক্স নিয়ে যেটা কথা, এটা নিয়ে আমরাও খুব কনসার্ন এই গ্রুপটাকে নিয়ে। তার ফ্যামিলি ট্যাক্স, তার আর্ন স্পিনিং যেগুলো, এগুলো ডেফিনেটলি রেগুলেটর দেখা উচিত অথবা দেখতেছেন হয়তো ওনারা। একটা ফোন আছে মুসা ভাই, আমি ফোনটা নিয়ে আসি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। লাইনটা বোধহয় ড্রপ হয়ে গেছে। জি মুসা ভাই, আপনি কর্পোরেট গভর্নেন্সের সম্বন্ধে কিছু যদি যা শুনলেন, ফোরকান ভাই অনেক কিছুই বললেন, সেটার ব্যাপারে বলবেন। আর একটা বিষয় একটু জুড়ে দিতে চাচ্ছি যে আমাদের প্রথম 9 মাসে যেটা দেখা যাচ্ছে যে প্রায় 24.57% ব্যাড লোন কিন্তু বেড়েছে, ডিফল্টেড লোন বেড়েছে, এবং সেটা এখন দাঁড়িয়েছে 54,173.35 crore প্রথম 9 মাসে বছরের। এইটার ব্যাপারে আপনি যদি কিছু বলেন, প্রথমে কর্পোরেট গভর্নেন্স। ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় আর কি, কর্পোরেট গভর্নেন্সের বাংলা শব্দ হইল ব্যবসায় সুশাসন। তো সুশাসনটা কখন প্রতিষ্ঠা হয়? যখন দেখা যায় যারা কর্পোরেশনসকে নিয়ন্ত্রণ করেন তারা স্বচ্ছতার সাথে আইন মোতাবেক এথিক্যালি কাজ করেন। অনেক সময় এটা করেন না, তার কারণ কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট হয়। তো কর্পোরেট গভর্নেন্সের মধ্যে দেখবেন একটা হলো টপ ম্যানেজমেন্ট আছে, আবার বোর্ড অফ ডিরেক্টরস আছে। বোর্ড অফ ডিরেক্টরসরা নীতি তৈরি করেন, আর কর্পোরেট মানে টপ ম্যানেজমেন্টরা আসলে এটাকে ইমপ্লিমেন্ট করেন। তো অনেক সময় দেখা যায় কি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে দেয়ার ইজ এ ম্যানিপুলেশন ইন রিপোর্টিং। এই ম্যানিপুলেশনটা যখন দেখা যায় ইনসাইড ওনার যারা আছেন, যাদেরকে আমরা স্পন্সর বলি, তারা কোনো একটা পার্টিকুলার সুবিধা নেওয়ার জন্য এই কর্পোরেট রিপোর্টিংগুলোকে একটু ম্যানিপুলেট করে, তখনই কিন্তু ওই কোম্পানির শেয়ার কোনো কোনো সময় দাম বেড়ে যায় এবং কোনো কোনো সময় দাম অনেক কমে যায়। এটা তাদের স্বার্থ আছে। এইটাকে রোধ করার জন্যই কিন্তু আসলে এই কর্পোরেট গভর্নেন্সের কথাটা গত কোয়ার্টার সেঞ্চুরি ধরে সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে এবং ওইটার বাতাস আমাদের এখানেও লাগছে। একটু আগেই বলতেছিলেন যে কিছু কিছু কোম্পানির এরকম
অস্বাভাবিক কিছু কাজ ঘটেছে, যে হঠাৎ করে দেখা যায় প্রথম 2-3 কোয়ার্টারে অনেক বেশি প্রফিট হয়, তারপরে ফাইনাল কোয়ার্টারে গিয়ে নেগেটিভ প্রফিট হওয়ার কারণে শেয়ারের দাম অনেক কমে গেছে। এতে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আউটসাইডাররা, যারা ইনসাইডাররা তারা কিন্তু এটা তৈরি করেছেন। তো এটাকে রোধ করার কি উপায় আছে? সেখানে দেখতে হবে যে আমরা যে আইনগুলো করলাম এই আইনগুলো প্রোটেকশন ভালোভাবে দিতে পারে কিনা, ভালোভাবে দিতে পারে কি পারে না, এর জন্য যেই নিয়মগুলো থাকা উচিত। ফোরকান সাহেব আলোচনা করেছেন যে কোন নিয়মগুলো থাকলে আরও সুবিধা হইতো, এটা হয়তো আমাদের নীতি নির্ধারকরা ধারণা দেবেন। কিন্তু আমাদের দেশে কর্পোরেট সুশাসনের অনেক অভাব আছে, এটাকে অস্বীকার করার উপায় নেই। আপনি দেখেন যে সমস্ত কোম্পানিগুলো ট্রান্সপারেন্ট আছেন, যে সমস্ত কোম্পানিগুলো কর্পোরেট রিপোর্টিং মোটামুটিভাবে স্বচ্ছতার সাথে প্রকাশ করেন, তাদের শেয়ারের প্রাইসের মধ্যে কিন্তু উঠানামা তত বেশি থাকে না। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আর্নিংস পার শেয়ারের মধ্যে গন্ডগোল থাকে না, ডিভিডেন্ড দেওয়ার মধ্যে ততটা গন্ডগোল থাকে না, এবং তাদের কোম্পানির শেয়ার কিনে কিন্তু আমরা প্রোটেক্টেড হচ্ছি। আর যে সমস্ত কোম্পানিগুলো এই কর্পোরেট ইনকামস এবং কর্পোরেট মানে ইনফরমেশনগুলোকে ম্যানিপুলেট করে, সে সমস্ত কোম্পানিগুলোই কিন্তু আমরা বিপদে পড়ে যাই। তো আমাদের দেখতে হবে, আমাদের রেগুলেটরকে দেখতে হবে যে কারা এই সমস্ত কাজগুলো করে, ওগুলো ধরার জন্য একটা ব্যবস্থা করতে হবে। ওখানেই আমি বারবারই ইনসিস্ট করি যে ইনভেস্টারের প্রোটেকশন থাকতে হবে। ইনভেস্টারের প্রোটেকশনকে আপনাকে ঘুমে রেখে আপনার টাকাটা চুরি করে নেওয়া যায়। যদি ম্যানেজমেন্ট ম্যানিপুলেট করে টাকাটা আপনার কাছ থেকে নিয়ে যায়, তাহলে আমি বলবো চুরি। এবং হার্ভার্ডের 2জন প্রফেসর এটাকে বলছে হোয়াইট থ্যাফট। যদি কর্পোরেট যারা নিয়ন্ত্রণ করেন তারা যদি টাকাটা সরিয়ে নেন আউটসাইড শেয়ার হোল্ডার কাছ থেকে। এখন সেকেন্ড পার্ট অফ দ্য কোশ্চেন ইজ ভেরি ইন্টারেস্টিং, যে আমাদের দেশে প্রভিশন ফর ব্যাড লোনস অনেক বেশি করতে হচ্ছে। কারণ কি, ডিফল্ট এবং ক্লাসিফাইড লোনস বেড়ে যাচ্ছে। বলেন যে গত 9 মাসে এটা প্রায় 54,000 কোটি টাকা হয়েছে, এবং গত বছরের তুলনায় এই বছর প্রায় 24%-এরও বেশি হয়েছে। এটার একটা বড় কারণ আমি যেটা মনে করি আর কি, যে আমাদের ব্যাংকের যারা লোন দেন তারা হয়তো ওখানেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কারণে যারা ন্যায্যভাবে লোন পাওয়া উচিত তাদেরকে লোন দেন না, আর যারা লোন পাওয়ার উপযুক্ত না প্রভাবের কারণে তাদেরকে লোন দিয়ে দেন। আপনি যদি একটু বাইফার্কেট করেন, ন্যাশনালাইজ কমার্শিয়াল ব্যাঙ্কগুলো লোনগুলোর ডিফল্ট রেটের কথা বলেন, আর প্রাইভেটাইজড কমার্শিয়াল ব্যাঙ্ক যেগুলো আছে সেগুলো করে, আপনি দেখবেন এই মোস্ট অফ দি ক্লাসিফাইড লোনসগুলো হলো ন্যাশনালাইজ কমার্শিয়াল ব্যাংকের। তা আমাদের শেয়ার মার্কেটে কিন্তু ওদের সংখ্যা নাই, একটা দুইটা যদিও আছে, এটাকে খুব একটা আমরা ধর্তব্যের মধ্যে। প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকসগুলোর মধ্যে কি অবস্থা হয়েছে সেটা দেখতে হবে, সেখানে কিছু বেড়েছে। ভাই তাছাড়াও এই যে একটা কালচার হয়ে যাচ্ছে যে মানে লোন নিয়ে আর লোন পেমেন্ট না করার, কিংবা মনে করেন যে এই যে আমরা 10 কোটি টাকা জনতা ব্যাংকে কালকে একটা খবর দেখছিলাম যে 10 কোটি টাকা একটা লোন, তার কোনো নাম নাই, সে টোটালি ফ্রড একটা কোম্পানি, কোনো এখন ধরাই যাচ্ছে না কেস, মানে কে লোন নিয়েছে সেটা ধরাই যাচ্ছে। এই যে একটা কালচার হয়ে যাচ্ছে, এইটা কিভাবে আপনি দেখেন ব্যাংকগুলো এই যে 9 মাসে প্রভিশনিং করতে কিন্তু তাদের কত টাকা চলে যাচ্ছে, বাট ওয়্যার ইজ দ্য এন্ড টু ইট? এইটার একটা ইম্প্যাক্ট আরেকটা জায়গায় আছে। আরেকটা জায়গায় কি, যখনই আপনার প্রভিশন ফর ব্যাড লোনস অনেক বড় করতে হয়, তার নেট ইনকাম তো কমে যায়। সেটাই তো সেই কারণে আমাদের স্প্রেডটাকে বড় রাখতে হচ্ছে। ইন্টারেস্ট পে যা করে, ইন্টারেস্ট আর্ন করতে হয় তাদেরকে বেশি। আমরা বাংলাদেশ ব্যাংক স্ট্রাগল করতেছে যে স্প্রেডটাকে 5%-এর নিচে নামায় আনার জন্য, আনতে পারতেছে না, এইটা একটা বড় কারণ। সুতরাং আমাদেরকে যদি ক্লিন করতে হয়, এই জায়গাটায় ক্লিন করতে হবে। আমি আরেকটা জিনিস বলি, যে যারা ডিফল্ট করেন, লোন নিয়ে লোন দেন না, তারা কিন্তু বৃহৎ লোন নেওয়ার প্রতিষ্ঠান। ছোট্ট ছোট্ট কোম্পানিগুলো লোন নিলে অত বেশি ডিফল্ট হয় না। সুতরাং ম্যানেজার্স যারা ব্যাংক যারা চালান, তাদেরকে কিন্তু ওরিয়েন্টেশন চেঞ্জ করতে হবে। লার্জ লোনকে অ্যাভয়েড করে স্মল লোনসের দিকে যেতে হবে। আমাদের দেশে আরেকটা প্রবলেম, আমাদের দেশে একটা পারপাস করে লোন নিচ্ছে কিন্তু ব্যবহার করছে আরেকটা পারপাসে। হলমার্ক একটা গুড এক্সাম্পল। শর্ট টার্ম লোন নিয়ে জমিন কিনেছে, গার্মেন্টস ফ্যাক্টরি দিয়েছে, সঙ্গত কারণে এই লোনটা ফেরত দিতে পারবে না, তখন শর্ট টার্ম লোন তো অল্প সময়ের মধ্যে ফেরত দিতে হবে। আর লং টার্ম এসে যখন কিনে নেবে, এটা ক্যাশ ফ্লো তো জেনারেট হয় অনেক পরে। আমাদের দেশে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো রেগুলেটরদেরকে আবার দেখতে হবে। বন্ড মার্কেটকে যত তাড়াতাড়ি সম্ভব রুলস এস্টাবলিশ করে প্রতিষ্ঠা করতে হবে। কর্পোরেশন যারা লার্জ কর্পোরেশন, যারা নাকি শত শত কোটি টাকা লোন নেন, হাজার হাজার লোনের দরকার, তারা যাবে বন্ড মার্কেটে। দে শুড নট গো টু দি কমার্শিয়াল ব্যাংকস, দে শুড অলসো নট গো টু দি ফরেন সোর্সেস ফান্ড। আমাদের দেশে তো একটা ভালো বন্ড মার্কেট হতে পারে, এটা শেয়ার মার্কেটের জন্য কিন্তু উপকার হবে। এখন ওই সমস্ত বন্ডগুলো কিন্তু শেয়ার মার্কেটে লিপিবদ্ধ হবে। তো সুতরাং যে কোনো কারণেই হোক আমাদের কর্পোরেট বন্ডগুলো
কর্পোরেট বন্ড মার্কেট গড়ে উঠতেছে না, একটা বড় কারণ হলো কর্পোরেশনসগুলো দরকার পড়লে তাদের নিডেড ফান্ড কমার্শিয়াল ব্যাংক নেয়। কমার্শিয়াল ব্যাংকের কিন্তু লোন দেওয়ার ম্যান্ডেট হলো শর্ট টার্ম কমার্শিয়াল লোন, নট লং টার্ম লোনস। তো এখন আমরা কি করি, লং টার্ম লোন নিই না, শর্ট টার্ম লোন নিয়ে লং টার্মে ইনভেস্টমেন্ট করি, এবং অনেক সময় প্রজেক্ট বাছাই করতে গিয়ে কোম্পানিগুলো খুব একটা যত্ন দেয় না, সেই জন্য প্রজেক্ট নেওয়ার পরে প্রজেক্টও ফেল করে। আবার আরেকটা বললেন তো, কালচার তো আছেই, যে আমি লোন নিয়ে লোন ফেরত না দিলে আমাকে কৈফত দিতে হয় না। এই কৈফত না দেওয়ার একটা কালচার আমাদেরকে আরও উৎসাহিত করে লোন না দেওয়ার জন্য, এগুলো থেকে বের হয়ে অ্যাবসলিউটলি। ফুরকান ভাই, মুসা ভাই অনেকগুলো কিন্তু কথা বলেছেন এই ব্যাড লোনের উপরে। আপনি তো এই বাজারেই আছেন, আপনি তো অ্যাকাউন্টসগুলো দেখছেন, অ্যাকাউন্টসগুলো করছেন, আপনার কি মনে হয় এই যে ব্যাড লোনসগুলো আজকে ব্যাংকে সিক করে দিচ্ছে, এক, দ্বিতীয়ত এই ব্যাড লোনসগুলোর জন্য কিন্তু যেটা মুসা ভাই খুব সঠিকভাবে বললেন যে স্প্রেডটা কমানো যাচ্ছে না, আপনার একটু আমি আসলে যে জিনিসটা অ্যাড্রেস করার চেষ্টা করব, আমাদের এক সময় একটা আইন ছিল বিএসসিসির, আমার যতটুকু মনে পড়ে, যে 50 কোটির উপরে যদি লোন যায় তখন কিন্তু তাকে স্টক মার্কেটে আসতে বাধ্য করা হবে, বাধ্য, এরকম একটা আইন ছিল। এটা বোধহয় এখন নাই না, এটা পারমিশন নিতে হয় এসিসির কাছে, এসিসির পারমিশন নিতে হয়, কিন্তু আপনার মানে তাকে স্টক মার্কেটে আসতে বাধ্য করা হতো আগে। আমি একটা আইন বোধহয় ছিল, এটা সম্ভবত মির্জা আজিজ স্যার যখন ছিলেন তখনকার সময়ের কোনো এক সময়ের আইন, আমার যতটুকু মনে পড়ে। ওইটা আমার কাছে মনে হয় খুব ভালো একটা আইন ছিল। কেন আমি আপনাকে বলি, যেটা আপনার মুসা ভাই একটু অ্যাড্রেস করেছেন, যে আমাদের ব্যাংক ফাইন্যান্সগুলো যখন হয়, এটা আমি আরও একবার বলেছি, ব্যাংক ফাইন্যান্সগুলো হয় ব্রিজ ফাইন্যান্সিং, যেটা সেটা কিন্তু অলমোস্ট এখন আর নাই, ব্রিজ ফাইন্যান্সিং কিন্তু এখন নাই। তাইলে আপনি খেয়াল করে দেখেন যে ফাইন্যান্সগুলো হচ্ছে, লং টার্ম বলেন আর শর্ট টার্ম বলেন, সবগুলোর ন্যাচারে কিন্তু অলমোস্ট একরকম। এখন আসেন শর্ট টার্মের মধ্যে আমরা কোনগুলো ফেলছি, ওডি ফোডি এগুলোকে ফেলছি। লং টার্মের মধ্যে কোনগুলো ফেলছি, যেগুলোকে আমাকে ইনস্টলমেন্টে ফেরত দিতে হচ্ছে 5 বছর ধরে, এরকম। এখন দেখেন, যদি লং টার্ম লোনগুলোকে যখন 5 বছর ধরে ফেরত দিতে হচ্ছে যে লোনগুলো, সেই লোনগুলোও কিন্তু আপনার আলটিমেটলি, ইন আদার ওয়ার্ডস, তার প্রতি বছর কিন্তু কারেন্ট পোর্শন অফ শর্ট টার্ম লোন কিন্তু একটা তৈরি হয়, কারেন্ট পোর্শন অফ লং টার্ম লোন, এই বছর তাকে যেটা শোধ করতে হবে, কারণ তাকে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট সহ, যেটা উনি বলার চেষ্টা করেছেন যে প্রজেক্টও ফেল করে। প্রজেক্ট তো ফেল করতেও পারে, দুইটা কারণও আছে। কারণ আপনার যদি 60% হয়ে যায় আপনার ব্যাংক থেকে লোন, আর 40% যদি হয় আপনার ইকুইটি, এরকম যদি কম্বিনেশন হয়, আর একটা প্রজেক্ট যদি নতুন হয়, তাহলে সেখানে গিয়ে ওই প্রজেক্ট ফেল করার চান্সই অনেক বেশি। বিকজ অফ ওই প্রজেক্টটা যখন লোন হয়, তারপর থেকে তার মেশিনারি ইম্পোর্ট এবং ওই প্রজেক্টটা আসা পর্যন্ত তার যে ইন্টারেস্ট 1-2 বছরের বা 2.5 বছরের যে ইন্টারেস্ট বার্ডেনটা হয়, সেই ইন্টারেস্ট বার্ডেনটাকে ব্যাংক হয়তো বা একটা তাকে পিরিয়ড দিচ্ছে, তুমি এই সময়ের মধ্যে দেয়া লাগবে না, কিন্তু তাকে দিতে হবে, এবং সেটাকে কিন্তু তার ওই যে ইনস্টলমেন্টের সাথে যোগ করে কিন্তু তাকে ইনস্টলমেন্টগুলো করে দেওয়া হচ্ছে। তাহলে কী হচ্ছে দেখেন, প্রজেক্ট শুরু হওয়ার আগেই তার খরচের খাতা খুলে ফেলা হয়েছে। তাহলে যখনই এরকম সিচুয়েশন তৈরি হয়, সেরকম সিচুয়েশনে লোন ব্যাড হওয়ার চান্সই খুব বেশি থাকে, ইন এডিশন টু কালচার মাইন্ডসেট, সেটা আরেকটা জিনিস। আবার তার উল্টা দিকটাও আছে। উল্টা দিকটা কীরকম, যে আপনার যে ইন্টারেস্টটা হচ্ছে, সেই ইন্টারেস্টটা হলো ট্যাক্সে অ্যালাউবল এক্সপেন্সেস। যেহেতু ট্যাক্সে অ্যালাউবল এক্সপেন্সেস, আপনি 35% ট্যাক্স ওখান থেকে সেভ করতে পারতেন। যদি হয়তো ইকুইটি হইতো, তাহলে আপনাকে ওই ট্যাক্সটা দেওয়া লাগতো, ইফ ইট ইজ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। সেটা একটা পজিটিভ দিকও আছে। কিন্তু আমি মনে করি যে কোনো কোম্পানিকেই তার প্রজেক্ট লোন দেওয়া বন্ধ করে দেওয়া উচিত, প্রজেক্ট লোন। আর এই ধরনের ব্যাংকগুলোকে প্রজেক্ট লোন না দিয়ে, যেটা উনি মুসা ভাই বলার চেষ্টা করেন, প্রজেক্ট লোন না দিয়ে তার ব্যাংক নিচ্ছে কি জন্য? ব্যাংক তো ভাই 5 বছর 10 বছরের জন্য কারো কাছ থেকে টাকা নিচ্ছে না, সে টাকা নিচ্ছে 1 বছরের জন্য বা 2 বছরের জন্য, অথবা এলসির ডিসকাউন্টের জন্য। এই যে কারেন্ট টাকাগুলো তাকে ফেরত দিয়ে দিতে হচ্ছে, কিন্তু সে লোন দিয়ে দিচ্ছে 5 বছরের জন্য, সে কোত্থেকে পে অফ করবে? সুতরাং অটোমেটিক্যালি ব্যাংকগুলোও সাফার করছে এবং কোম্পানিগুলোও সাফার করছে এই লোনের কারণে। এখন একটা কোম্পানি যখন তৈরি হয়ে যায়, তখন গিয়ে তার ওয়ার্কিং ক্যাপিটালের জন্য যদি লোন নেওয়া হয়, তখন কিন্তু ব্যাড লোনের পরিমাণটা কম্পারেটিভলি কমবে বলে আমি বিশ্বাস করি, যদি ইথিক্যালি রান করা হয়। এটা আমাদের হাতে সময় একেবারেই নাই ফুরকান ভাই, আমি একটু জুড়ে দিচ্ছি যে দেখেন কালচার কেমন হয়েছে আমাদের। 900 কোটি টাকা রিফাইন্যান্স যেটা সরকার দিয়েছিল পুঁজিবাজারের জন্য, সেখানেও দেখা যাচ্ছে যে প্রায় 23 কোটি 50 লাখ টাকা ব্যাড লোন হয়ে আছে, এবং বাজার তো এখন ভালো। এখন কেন এই 23 কোটি 50 লাখ টাকা ব্যাড লোন? খুব দুঃখজনকভাবে বলবো, আমি কিন্তু অনেস্টলি এটা সরকারের পলিসি ছিল। ডেফিনেটলি সরকার তার এটা পলিটিক্যাল কারণে হোক বা অন্য কোনো যে কারণেই হোক, অথবা বাজারকে সেভ করার জন্যই হোক, এটা করেছে। আমি ব্যক্তিগতভাবে এটাকে কখনোই সাপোর্ট করি নাই। ইটস বিকজ ক্যাপিটাল মার্কেট সাচ এ বিগ থিং, ওখানে 900 কোটি টাকা দিয়ে কিছু হয় না। কারণ আপনার যেখানে দরকার ড্রাম ভর্তি চাল, সেখানে ভিক্ষা চাল দিয়ে কিছু হয় না। সরি ফর দি ওয়ার্ড।
ইটস বিকজ এই 900 কোটি টাকা আপনি কয়জনকে দিবেন, কেন দিবেন? তারা তো নিয়ে বাজার করে ফেলবে, তারা তাই করেছে, এটা তাদের দোষ নয়। 50 লাখ টাকা তারা আপনি তাই করেছে। এবং এই জিনিসটাকে যদি না করে যদি আমরা অন্য কাজ করতাম, যেসব ব্যাংকগুলো আছে সেগুলোকে যদি স্বল্প সুদের ঋণ দিয়ে ইনভেস্টমেন্ট করতে বলতাম, যাদের মার্চেন্ট ব্যাংক আছে যেসব ব্যাংকগুলোর, তাদেরকে যদি বাংলাদেশ ব্যাংক স্বল্প সুদের ঋণ দিয়ে যদি তাদেরকে ইনভেস্টমেন্ট করার সুযোগ করে দেওয়া হতো, তার এগেনস্টে তার গ্যারান্টি থাকতো টোটাল ব্যাংকের অ্যাসেট, সে কিন্তু লস করতো না এবং তার ব্যাংকগুলোর টাকাগুলো ফেরত পেয়ে যেত। এখন কিন্তু সেটা হয় নাই, এখন কিন্তু উল্টোটা হয়েছে, এখন টাকাটা মেরে দিয়েছে, মেরেও দেয় নাই, হয়তো বা তার ক্ষুধার কারণে সে খেয়েই ফেলছে, কারণ এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্যই হয়েছে। রাইট, থ্যাংক ইউ ফোরকান ভাই। লাস্ট একেবারে 30 সেকেন্ডে যদি মুসা ভাই কিছু বলেন, 30 সেকেন্ড একেবারে টাইম। আমি ফরওয়ার্ড লুকিং চিন্তা করছি, অনেক সমস্যা আমাদের আছে, সব কিছুর মধ্যে আমি ইকোনমিটাও ভালো দেখছি এবং শেয়ার মার্কেটের জন্য ভবিষ্যৎ ভালো দেখছি। ধন্যবাদ। আমরাও ভবিষ্যৎ ভালো দেখছি, শেয়ার বাজার ইনশাল্লাহ এখান থেকে অনেক দূর আগাবে, আমরা সেই আশা করছি। আপনারা দেখে শুনে বিনিয়োগ করবেন, আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন, আপনার টাকা আপনার বিনিয়োগ, আপনি সিদ্ধান্তটা সঠিকভাবে নেবেন, তাহলেই আপনার রেজাল্ট ভালো পাবেন। দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আগামীকাল এই সময় আবারও প্রোগ্রাম দেখার জন্য আমি মুসা ভাই এবং ফোরকান ভাই আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।